অং বজ্রসত্ত অং বজ্রসত্ত। তন্ত্র কেবল বিশ্বাস নয়, এ এক অভিশপ্ত জ্ঞান, যেখানে ঈশ্বর নয়, ভয়ই চূড়ান্ত শক্তি। আর সেই শক্তির উৎস রক্ত এবং নারীর যোগিনী তত্ত্ব, কাপালিক মৃত্যুর তন্ত্রপথ। কলেজের ক্লাস শেষ। পরন্ত বিকেলে কলেজের করিডোর ধরে হেঁটে চলেছে অরিজিৎ, সাম্য ও তৃষা। তিনটি দৃষ্টি, তিনটি গল্প, আর এক বন্ধুত্ব যা কোনো যুক্তিতে বাঁধা নয়। অরিজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের ছাত্র। ডকুমেন্টারি বানানো তার নেশা নয়, একরকমের অবসেশন। সে বিশ্বাস করে সত্যের পেছনে দৌড়ানো মানে কখনো কখনো মৃত্যুর সাথেও সাক্ষাৎ হওয়া। সাম্য লোকবিশ্বাস ও প্রাচীন সাহিত্যে পাগল, লোককাহিনী, তন্ত্র আর পুঁথি ঘেঁটে জীবন কাটায়। তার বিশ্বাস ইতিহাসের ছায়ায় ঘুমিয়ে আছে ভয়ঙ্কর সত্য। আর তৃষা সমাজবিদ্যার ছাত্রী, মেয়েদের অধিকার আর সংস্কারের বিষয়ে কাজ করে। সে যুক্তিবাদী, সাহসী, কিন্তু জানে না তার নিজের শরীরই হতে চলেছে এক তন্ত্র চক্রের কেন্দ্রবিন্দু। তাহলে ঠিক হলো তো, কাপালিক নিয়ে ডকুমেন্টারি করছি। জানিস, লোকটা নাকি বৌদ্ধ ব্রজযান থেকে তন্ত্র শেখে, তারপর নরবলির দিকে নামা। এখনো সিকিমের কিছু জায়গায় তার নাম শুনলে মানুষ থমকে যায়। সে তো কবে মারা গেছে। কি যে বলিস না সাম্য, তুই যত সব এসব মানুষের মনে বসে থাকা এক ধরনের কুসংস্কার। হ্যাঁ, তা ঠিক, বাট একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিছু তো অবশ্যই ছিল। হ্যাঁ, তুই রাখ তো তোর লোককাহিনী। আচ্ছা আচ্ছা, তোরা থাম, এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল, হোস্টেলে ফিরতে হবে। কাল আমার একটা অ্যাসাইলাম জমা দিতে হবে। সাম্য রাতের ডিনার সেরে সোফাতে বসে পড়ে তার চেনা জগতের মধ্যে। বিকেলে তৃষার কথাটা মোটেও ভালো লাগে না তার। সে চাইলে তার যুক্তি তর্কে প্রমাণও দিতে পারত, কিন্তু অরিজিতের হস্তক্ষেপে তার হলো না। পুরনো পুঁথি, পাণ্ডুলিপি, ম্যাপ, ভাঙা স্কেচ টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সব। চশমার কাঁচে আলো প্রতিফলিত হচ্ছে হালকা করে। হাতে ধরা একটা জীর্ণ পুঁথি, চোখে নিবিষ্ট মনোযোগ। তার ক্ষীণ ও গম্ভীর কণ্ঠে শোনা যাচ্ছে, নারীর রজ রক্ত যোগিনী শক্তির সূচনাবিন্দু। যিনি সেই সময় তার শক্তিকে আহ্বান করতে পারেন, তিনি মৃত্যুকে জয় করতে পারেন। নারীর রাজস্রাব কোনো দুর্বলতা নয়, বরং সেই সময় খুলে যায় মহাশক্তির গোপন দ্বার। এই সময় নারীর শরীর আর চেতনার ভেতর জাগ্রত হয় এক অন্তর্নিহিত অপার শক্তি, যা সাধারণ নয় এই জগতের সীমায় বাঁধা। তার মতে রাজস্রাবের মুহূর্তে নারীরা হয়ে ওঠে অনন্ত শক্তির ধারক, দেবী ও অশরীরীর মাঝে এক জীবন্ত সেতু। এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলেই খোঁজ পাওয়া যায় মৃত্যুকে অতিক্রম করার পথ, অমরত্বের চাবিকাঠি। কয়েকটা দিন কেটে যায়। অবশেষে তারা বেরিয়ে পড়ে উত্তর সিকিমের এক প্রত্যন্ত গ্রামে, ক্যামেরা, মাইক, ডায়েরি আর কৌতূহলে ভরা জীবনের সবচেয়ে অন্ধকার যাত্রায়, যেখানে প্রত্যেকটি পদক্ষেপে ঘুমিয়ে আছে অজানা এক অভিশাপ। এক তান্ত্রিক, যিনি মৃতদেহ, রক্ত আর রাজস্রাব নারীকে ব্যবহার করে অমরত্ব সন্ধান চালিয়েছিল। কেউ বলে তিনি মারা গেছেন, কেউ বলে আজও জীবিত ছায়ার আড়ালে। আর এই ভয়ঙ্কর বিশ্বাসকে তারা ধরবে তাদের ডকুমেন্টারির কেন্দ্রে। এই রোডে শ্যুট করলে মিউজিক ছাড়াই হরর ফিল হবে ভাই। হাসিস না, জানিস এই ডংজু গ্রামের নাম পাওয়া যায় এক পুরনো বৌদ্ধ তান্ত্রিক পুঁথিতে। বলা হয় কাপালিক এখানে জীবন্ত নারীর শরীর ব্যবহার করে বজ্রযোগ সিদ্ধি করেছিল। আর সেই নারী ছিল রাজস্রাবী, একজন মেয়ের শরীরকে তন্ত্রের সিঁড়ি বানানোর এটাই সবচেয়ে বিকৃত দৃষ্টান্ত। আচ্ছা তৃষা, তুই হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করিস তো, এই রাজস্রাব নিয়ে এত ট্যাবু কেন সমাজে বলতো? কারণ পুরুষতান্ত্রিক সমাজ নারীর শরীরকে ভয় পায়। যেখানে প্রকৃত শক্তিকে শ্রদ্ধা করার কথা, সেখানে তাকে অপবিত্র আর সিদ্ধির উপকরণ বানানো হয়। এমন এক নারীকেই নাকি পুঁতে রাখা হয়েছিল ওই ডংজুর মন্দিরে, যার রক্তে কাপালিক আজও নাকি তন্ত্র সাধনা করে।
এই রাস্তায় রাতে কেউ আসে না বাবু। শুনেছি ওই মন্দির নাকি এখনো নিঃশ্বাস নেয়। হঠাৎ কুয়াশার চাদরে মোড়া এক বাঁকের পাশে তারা দেখে অদ্ভুত নিস্তব্ধতা ভেদ করে দাঁড়িয়ে থাকে একটা ছায়ামূর্তি। শাড়ি পরা এক বৃদ্ধা, যার পিঠ বাঁকানো, মুখটা ঢাকা, যেন বহু পুরনো কোনো স্মৃতি বা অভিশাপের অবয়ব। তিনি ধীরে জিপের দিকে তাকান, তারপর আঙুল তোলেন সামনের দিকে। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ এক ইঙ্গিত, যেন ডেকে নিচ্ছে নিজের কাছে। ওটা ওটা কি? তুমি দেখলে ওই মহিলা? চোখ রাখবেন না দিদি, ডংজুতে কেউ কারোর দিকে তাকায় না। রাস্তায় এমন একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হবে তিন বন্ধু কেউই ভাবেনি। গাড়ির ভেতর যেন অদৃশ্য কিছু একটা ঢুকে বসে আছে। ড্রাইভারের মুখটা রীতিমতো সাদা। গাড়ির গতি এবার সে নিজেই অনেকটা কমিয়ে এনেছে। আর গাড়ির ভেতরে একটা থমথমে নীরবতা। না অরিজিৎ, না সাম্য, কেউ কোনো কথা বলছে না। তৃষার চোখ খোলা, কিন্তু মন আটকে আছে সেই কুয়াশার বাঁকে দেখা সেই রহস্যময় বৃদ্ধা মহিলার ভঙ্গিতে, যার আঙুলের এক টুকরো ইশারা যেন ভবিষ্যতের এক অন্ধকার বার্তা। প্রায় 1 ঘন্টা পর গাড়ি ধীরে ধীরে ঢোকে চারিদিকে পাহাড়ি ঘেরা ছোট্ট গ্রাম ডংজুতে। মানুষ খুব কম, বাড়িগুলো কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি। আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। তবে এই গ্রামের মানুষ তাদের এক অভিনব পেশা গড়ে তুলেছে। পাহাড়ি দর্শনার্থীদের জন্য ঘর ভাড়া দেওয়া, এটাই তাদের রোজগারের অন্যতম পথ। 3 বন্ধু আগে থেকেই একটা ছোট্ট কাঠের লজ বুক করেছিল। গ্রামের একটা ছোট রিসর্ট বলা চলে যেটাকে। গাড়ি যখন থামে তখন আকাশের রং একেবারে কালো, তারা গিয়েছে মুছে, আর হিমেল বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবু, আমরা চলে এসেছি। ওই যে সামনে দেখছেন, ওটাই আপনাদের কটেজ। আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, রাত বাড়ছে। পাহাড় জেগে আছে বাবু, পাহাড় জেগে আছে। এই বলে ড্রাইভার ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে যায় পাহাড়ের নিচে। চালকের কণ্ঠে ভয় নয়, ছিল এক অভিজ্ঞতা যা সে ভাষায় প্রকাশ করেনি। শুধু জানতো এই রাস্তা যত তাড়াতাড়ি ফেরা যায় ততই মঙ্গল। ভাই, চালকটা তো নিজেই ভূতের গল্পের মতো কথা বলছে। পাহাড় জেগে আছে মানে কি? রিসর্টের সামনে দাঁড়িয়ে 3 বন্ধু। কাঠ আর পাথরের ছোট্ট দোতলা ঘর, পাশে জ্বলা হ্যাজাক ল্যাম্প, আশপাশে নিঝুম বন। ডংজুর মানুষজন শহরের ভাষায় কিছু বলে না। তারা চোখে দেখে, কানে শোনে, আর বুঝে নেয় কে কেন এসেছে। দরজা খুলে বেরিয়ে আসে তাদের লজের মালিক, এক মুখচোরা বৃদ্ধ। সম্ভবত গাড়ির শব্দ কানে আসতেই তিনি নিজে থেকে বেরিয়ে এলেন। রুম বুক করা ছিল, তাই তো? আসুন আসুন। একবার শুধু তৃষার দিকে তাকায়, এক পলক তৃষার চোখে চোখ রেখে চুপ করে লজের ভিতরের দিকে চলে যেতে থাকে। 3 বন্ধুই তাকে অনুসরণ করে। কাঠের সিঁড়ির কড়কড়ে শব্দে ধীরে ধীরে তারা উঠে যেতে থাকে উপরে। আর প্রতিটি পা ফেলার সাথে সাথে তৃষার মনে কেমন একটা অস্বস্তি জন্মাতে থাকে, এক ধরনের চাপা টান, যা সে ব্যাখ্যা করতে পারে না, শুধু অনুভব করে কিছু একটা এখানে ঠিক নেই। এরপর তারা তাদের আলাদা আলাদা ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকি তৃষা দেখে ঘরের দেয়ালে টাঙানো পুরনো কাঠ খোদাই ছবিতে একটা মুখ, চোখ দুটো সাদা, গলায় হাড়ের মালা। ছবির চোখ থেকে যেন বেরিয়ে আসছে এক অদ্ভুত অন্ধকার। এটা কি? আমি কোথায় যেন দেখেছি। যেখানে আগুন নিভে গেছে সেখানেই ছায়ের তলায় ঘুমিয়ে থাকে অভিশাপ। পাশে লেখা ছিল, অস্ত যোগিনী পিণ্ডেশ্বরী রক্তে সিদ্ধি দেহি মম। অস্ত যোগিনী পিণ্ডেশ্বরী রক্তে সিদ্ধি দেহি মম। ডংজুর রাত যতটা রহস্যময় আর চাপা, সকালটা যেন ঠিক তার উল্টো। সাদা কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়,
পাখিদের কিচিরমিচির, আর দূরে কোনো গায়ে জলখাবারের ধোঁয়া ওঠা। তবে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও গত রাতের সেই বৃদ্ধের চোখের দৃষ্টিতে আর কাঠের সিঁড়িতে ওঠার সময় অস্পষ্ট একটা চাপার শব্দ। কাল রাতে ওর চোখ দুটো ঠিক স্বাভাবিক ছিল না, একেবারে ঠান্ডা, কেমন যেন অদ্ভুত। আরে তুই আবার এসব নিয়ে সিরিয়াস ভাবছিস? আর চল চারপাশটা ঘুরে দেখা যাক। যে মন্দিরের গল্প শুনে এতদূর এসেছি ওটা কোথায় আগে খুঁজে বের করি। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমাদের ডকুমেন্টারির মাধ্যমে লোকজনকে না জানালে কাপালিকের রটনাটাও শুধুই গল্প হয়ে থাকবে। আরে তৃষা তো একদম ভরকে গেছে। কিরে সাম্য, আমাদের সেই যুক্তিবাদী মেয়েটা কোথায় হারিয়ে গেল বলতো? মনে হয় খুব ভয় পেয়েছে। মোটেও না, সবসময় আমাকে লেকপুল করাটা তোদের একটা স্বভাব হয়ে গেছে। এই বলে তৃষা হনহন করে বাইরে বেরিয়ে পড়ে। সাম্য আর অরিজিৎ তাড়াতাড়ি তাকে অনুসরণ করে। তৃষা, সাম্য আর অরিজিৎ একসঙ্গে হাঁটল গ্রামের প্রতিটি কোণায়। কখনো ক্যামেরা হাতে দৃশ্যবন্দি করলো, আবার কখনো বসে পড়ল কোনো পাথরের উপর। দেখল পাখির উড়ে চলা আর গাছের ছায়ায় লুকিয়ে থাকা বিস্ময়, একটা শান্তির ছায়া যার নিচে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর জেগে ওঠার পূর্বাভাস। দুপুরে তিনজন ক্লান্ত হয়ে ফিরে আসে সেই কাঠের লজে। চলো, আজ খাওয়া দাওয়ার পর একটু ঘুমোনো যাক, না হলে বিকেলে হোঁচট খেতে পারি। শুনলাম ওই পাহাড়ের পেছনের দিকে একটা বড় মন্দির আছে, বিকেলে আমরা ওখানেই যাব। তাদের দুপুরটা কেটেছিল আরাম আর আলোয়, কিন্তু ঠিক যখন ছায়া লম্বা হতে শুরু করে তাদের অপেক্ষায় ছিল এক অন্ধকার মন্দির, যেখানে কেউ একজন অনেক দিন ধরে জেগে উঠতে চাইছিল। দুপুরে নরম আলো এখন হালকা কমলা। ঘুম ভেঙে হালকা চা আর কিছু হালকা খাওয়ার পর তারা তৈরি হয় বিকেলের অভিযান শুরু করতে। তাদের গন্তব্য সেই পুরনো পোড়ো মন্দির, যা ঘিরে আছে বহু কিংবদন্তি আর এক অতল গোপন রহস্য। তারা বেরোতে যাবে, হঠাৎ লজের মালিক, মন্দিরে যেও না, যেও না মা, তোর মুখে তেজ আছে, ভয় হয় ভয়। আমাকে চেনেন আপনি? চিনি না মা, তবে ওরা চেনে। তোর মতো কাউকে বহু আগে এ পথ দিয়ে যেতে দেখেছিলাম, ফিরে আসেনি। ওর শরীর জ্বলেছিল কিন্তু মন ছিল না। চাচা, আপনি কি বলতে চাইছেন? আমরা তো শুধু একটা ডকুমেন্টারি নয় বাবু, এরা যাদের ডাকে তারা নিজের গল্প নিজেরাই লিখে নেয়। তোমরা যদি যেতে চাও তো যেতে পারো, কিন্তু সন্ধ্যা নামার আগেই ফিরে এসো। তাদের পায়ে পায়ে শীতল বাতাস ছুঁয়ে যায়। তৃষার মনের ভিতর অজানা কিছু শব্দ ঘুরপাক খায়, এক ভয়, এক আকর্ষণ যা তাকে টানছে অজানা মন্দিরের গর্ভে। সন্ধ্যার আলো এখনো পুরোপুরি নামেনি। তিন বন্ধু পৌঁছায় সেই পুরনো ধ্বংসস্তূপের সামনে। চিরকালীন পাহাড়ের গায়ে লেগে থাকা এক প্রাচীন মন্দির, চারপাশে উঁচু ঘাস, ভাঙা দেওয়াল, ছেঁড়া তালের পাতা আর ফাটল ধরা দেয়ালে আঁকা রক্তচক্রের চিহ্ন। সবই যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া ভয়াবহ কোনো ইতিহাসের দলিল। তারা তিনজন ছবি তুলছে। জায়গাটার অদ্ভুত সৌন্দর্য আর ভয়াবহতাকে ক্যামেরায় বন্দি করছে। এই জায়গাটা তো জাস্ট মাস্টারপিস রে, এটা তো শতাব্দীর ধ্বংসস্তূপ। কাপালিকের তো ছায়াও নেই কোথাও। হয়তো কাপালিক নিজেই এখন ট্রেক গাইড হয়ে গেছে, 20,000 গাইডিং। হঠাৎ তৃষার পেটটা কেমন যেন হয়, মাথাটা ঘুরে যায়। তৃষা একটা পাথরে বসে পড়ে। আউচ! বাবা, দাঁড়া দাঁড়া। তৃষা, কি হয়েছে তোর? ঠিক আছিস তো? আমার মনে হচ্ছে হয়তো আজই শুরু হয়ে গেল, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আরও অন্তত 1 সপ্তাহ ছিল। তোর মেনস্টরিউশন এখন?
কিন্তু এমন হঠাৎ করে তৃষার শরীর যেন আচমকাই একটা অদৃশ্য সময় চক্রে ঢুকে পড়েছে। সে জানে আজ তার সময় ছিল না, কিন্তু কোনো অলৌকিক যোগেই যেন শরীরের রক্ত নদী সময়ের নিয়ম ভেঙে দিয়েছে। তার পেটে ব্যথা বাড়তে থাকে, আর দূরে গর্ভগৃহের অন্ধকারে যেন একটা ছায়া নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। দেখা যায় এক অন্ধকার ছায়া, সাদা চোখ, হাড়ের মালা, নিঃশব্দে তাকিয়ে আছে তৃষার দিকে। এই ছিল সেই মুহূর্ত যখন শরীরের রক্ত আর সময়ের বন্ধন একসাথে জেগে ওঠে। রক্তচক্রের সূচনা মানে পুরনো অভিশাপের জাগরণ, আর সেই মুহূর্তে তন্ত্রচক্রে ফিরে আসে কাপালিক। দেখা যায় এক লালচে চাঁদ উদিত হচ্ছে, যেন রক্তে রঞ্জিত। দূরে শোনা যায় শ্মশানের চিৎকার, বজ্রপাতের গর্জন, ঝপ করে বাতাস থেমে যায়, আর তৃষার চোখ বন্ধ হয়ে আসে। আজকের মতো আমাদের কাহিনী এখানেই শেষ হলো। তৃষার চোখের পেছনে এখন শুধু একটাই প্রশ্ন, এটা কি নিছকই এক শরীরের খেলা, নাকি অলক্ষ্যে কেউ বা কিছু তাকে টেনে নিচ্ছে তার অজান্তেই? সে কি জানে না এই ব্যথা, এই সময়চ্যুতি কেবলই শুরু, নাকি সেই মুখ্য অনুষঙ্গ যার মাধ্যমেই খুলবে এক বন্ধ হয়ে যাওয়া অভিশপ্ত দ্বার, কাপালিক মৃত্যুর তন্ত্রপথ? পরবর্তী পর্ব দেখুন সবার আগে, কারণ রাত এখনো অনেক বাকি, আর মৃত্যুর আগে শুরু হয় ভয়।